আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের মাধ্যমে যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি অতি খুবই একটি চাঞ্চল্যকর ঘটনা এবং এটি মিডিয়ার মাধ্যমে খুবই তোলপাড় শুরু হয়েছে। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো শূন্য থেকে স্বর্ণ মাফিয়া ডন হয়ে উঠেছে দিলদার আহমেদ সেলিমের গল্প। তো চলুন প্রথমে দিলদার আহমেদ সেলিমের কিছু পরিচয় এবং সে কিভাবে এর স্বর্ণ ব্যবসায়ী অর্থাৎ আপন জুয়েলার্সের মালিক হলো এই বিষয় নিয়ে। সে প্রথমত পুরান ঢাকার শাঁখারী বাজারের একটি স্বর্ণের দোকানে চাকরি করত, পাশাপাশি চূড়ায় স্বর্ণ কিনতেন। সেসব স্বর্ণ আবার বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দিত। এভাবেই একসময় চূড়া স্বর্ণের বাজারে নির্ভরযোগ্য এবং প্রভাবশালী হয়ে ওঠে। গল্পটি রূপকথা বা কোনো সিনেমা নয়, এটি লিগ্যাল বা বাস্তব। গল্পটি দেশের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের। চোরাই স্বর্ণ কেনাবেচা করতে করতে একসময় স্বর্ণ চোরাচালানের মাফিয়া ডন হিসাবে স্বীকৃতি পায় দিলদার আহমেদ সেলিম। কয়েক দশক ধরে দেশের শীর্ষস্থানে অর্থাৎ দেশের 1 নম্বর হিসেবে এই ব্যবসায়ী পরিচয় পাওয়া যায়। দিলদার আহমেদ সেলিম এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে এই সূত্র মিলেছে। ওই বন্ধু আরও জানিয়েছে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় দেশের অনেক প্রভাবশালী রাজনৈতিক এবং শীর্ষ ব্যবসায়ী তার সাথে উঠা বসা আছে। অটল টাকার দিয়ে সে এসব কিছু ম্যানেজ করে থাকে। সাম্প্রতিক তার গুণোত্তর ছেলে সাফাত আহমেদ দর্শনের কাণ্ডের কারণে সেলিম এখন টক অব দ্য কান্ট্রি। তাই ছেলের পাশাপাশি বাবারও আলোচিত হয়ে পড়েছে। ছেলের দর্শনের ঘটনা প্রকাশে আসায় সেলিমের ব্যবসা এবং ব্যক্তিগত জিনিসের উপর তদন্ত আওতায় এসেছে। গত 28শে মার্চ রাজধানীর বনানী দ্য রেঞ্জ স্ট্রিট হোটেলে সেলিমের ছেলে সাফাত ও তার বন্ধুরা দুজন তরুণীকে রাতভর দর্শন করে। ঘটনা ধামাচাপা দিতে গিয়ে হুমকি দুমকি সবকিছু দিয়েছেন সেলিম আহমেদ ও তার ছেলে। এক পর্যায়ে দর্শনটি মামলা হয়ে যায় এবং গ্রেপ্তার হয়ে যায় সাফাত ও তার বন্ধু। মামলা ঘটনা জানাজানি হলে আত্মগোপন অর্থাৎ মামলা হওয়ার পরে সাফাত এবং তার বন্ধু আত্মগোপন করেছিল। এ অবস্থায় গণমাধ্যমের সামনে অর্থাৎ সাফাতের বাবা দিলদার আহমেদ সেলিম সে গণমাধ্যমকে জানিয়েছে যে আমার পোলা আকাম অর্থাৎ ধর্ষণ করেছে। তো কি হয়েছে, জোয়ান পোলা একটু এসব করবে, আমিও তো করি, আমার যৌবন কি শেষ হয়ে গেছে, আমি এখনো বুড়া হইনি। গণমাধ্যমে এই সমস্ত ব্যাপার বা অশ্লীল বাক্য সে পোষণ করে। এদিকে ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে তদন্ত করছে শুষ্ক কর্মকর্তারা। অর্থাৎ আমি আরেকটি কথা বলে রাখি, আজ হচ্ছে 6/4/2017, আজ 13 কেজি অর্থাৎ 13 মণ বা 13.5 মণ স্বর্ণ গোয়েন্দারা জব্দ করেছে এবং এটি বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নিকট হস্তান্তর করে দিয়েছে। তো যে বিষয়টি ছিল সেই বিষয়টি চলে যায়। মামলা ঘটনা জানাজানি হয়ে গেলে আত্মগোপনে তার ছেলে এবং সে পরে ধরা হয়। এদিকে ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে তদন্ত ও শুষ্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর প্রাথমিকভাবে আপন জুয়েলার্সে তল্লাশি করে ডায়মন্ড আমদানির কোনো তথ্য পায়নি। সংস্থাটি বলেছে 1 ক্যারেট অর্থাৎ 0.2 গ্রাম ডায়মন্ডের বৈধভাবে আমদানি করেনি আপন জুয়েলার্স। অথচ গুলশানে বাইতুল মোকাররম এবং উত্তরা আপন জুয়েলার্সের শোরুমে দেদারসে বিক্রি হচ্ছে ডায়মন্ডের অলংকার। মূলত কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এইসব ডায়মন্ড শুষ্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। সিআইআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর ঘটনা। 2014 সালের 1 ডিসেম্বর থেকে 2016 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৈধভাবে আমদানি করা হয় ডায়মন্ডের প্রাপ্ত তথ্যের সূত্র দেখা গেছে অল্প কিছু সংখ্যক প্রতিষ্ঠান এইসব পণ্য বৈধ বা রাজস্ব কর দিয়ে আমদানি করেছে। এই তালিকায় আপন জুয়েলার্সের কোনো নাম নেই। এরপর আপন জুয়েলার্সের বিগত 2 বছরের আমদানি তথ্য অনুসন্ধান করে দেখা গিয়েছে প্রতিষ্ঠানটি 1 ক্যারেট ডায়মন্ডও বৈধভাবে আমদানি করেনি। শস্য গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডিসি ডক্টর মইনুল খান বলেছেন, প্রাথমিকভাবে আপন জুয়েলার্সের ব্যবসায় নিষিদ্ধ। তল্লাশি করে ডায়মন্ড আমদানি তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এর যে ডায়মন্ড
কোনো ডায়মন্ডই সরকারের রাজস্ব কর এবং আমদানি অর্থাৎ সরকারি কোনো আইন আনক কোনো নিয়ম মেনে তা আমদানি করা হয়নি। এতে বোঝা যায় তার হয়তো ডায়মন্ড চোরাচালানের মাধ্যমে এসেছে, অথবা মিক্সড ডিক্লারেশন বা ঘোষিত পণ্যের পরিবর্তিতে অন্য পণ্য এর মাধ্যমে আনা হয়েছে। তো এই বিষয় নিয়ে শীঘ্রই শোষক গোয়েন্দা একটি অনুসন্ধান করে সবার মাঝে উপস্থাপন করবে। অনুসন্ধানে আরও জানা গেছে যে আপন জুয়েলার্স তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে একটি শাড়ি ব্যবসার মাধ্যমে, শাড়ি কাপড়ের ব্যবসার মাধ্যমে, এবং তার শাড়ি কাপড়ের ব্যবসাটির নাম ছিল আপন শাড়ি। এরপর তারা জুয়েলারি ব্যবসায়ের সাথে যুক্ত হয়। এই ব্যবসার মাধ্যমে তার ভাগ্য চাকা ঘুরে যায়। নিজস্ব সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে আপন জুয়েলার্সের চোরাচালানের সঙ্গে জড়িত হয়ে যায়। তো জুয়েলারি ব্যবসার সঙ্গে জড়িত প্রায় সবাই তাদের উপস্থাপনের গোপন রহস্য কম বেশি জানে। বিভিন্ন সময় এই নিয়ে সমালোচনা করা হয়েছে, কারো সমালোচনা তুষ্টি দেওয়া হয়েছে, কারো সমালোচনা মেনে নেওয়া হয়নি। আবার কেউ বলেছে আঙ্গুর ফুলে কলা গাছ, তো আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। বিগত বিএনপি সরকারের আমলে রাইফেন্স স্কোয়ার, বর্তমানে সীমান্ত স্কোয়ার আপন জুয়েলার্সের শোরুমে যৌথ বাহিনী অভিযানে চালিয়ে বিপুল পরিমাণে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ অলঙ্কার জব্দ করেছে। অর্থাৎ আমি যে বিষয়টা আগে বলেছি, আপন জুয়েলার্সের এক কর্মকর্তা রয়েছে সেলিমের তাৎক্ষণিক সঙ্গী হলেন ডক্টর দৌলা এবং জৈনিক রাজনৈতিক নেতা। এদের মধ্যে ডক্টর দৌলা যুবলীগ নেতা মিল্কস হত্যার মামলায় গ্রেপ্তার হন। পরে সেলিমের প্রচুর টাকা পয়সা খরচ করে তাকে জামিন করে। আর রাজনৈতিক দলের জৈনিক নেতা একাধিক হত্যার মামলার আসামি। অভিযোগ আছে তাকে নিয়ে গভীর রাত পর্যন্ত 5 তারকা হোটেলে মদ্যপান করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছে, দিলদার আহমেদ ছিলেন শূন্য থেকে কুটুমতি, প্রায় সব সময়ই সে মাতাল অবস্থায় থাকে। এছাড়া তার আশেপাশে অপরাধী এবং খারাপ লোক থাকে। সেলিমের পারিবারিক অবস্থা বিষয়ে তার সাবেক পুত্রবধূ এশিয়ান টিভিতে সাবেক পরিচালক ফারিয়া মাহমুদ পিয়াসা বলেন, তার মাতলামির কথা বলেন শেষ পর্যন্ত শেষ করা যাবে, অর্থাৎ তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না। এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছে, এখন ছোট ছেলেও ইফাত নষ্ট হয়ে যাচ্ছে। ছেলের বন্ধু হলেও নাইমকে 2 নম্বর আসামি এবং আরাফাতকে 2 নম্বর আসামি হিসেবে গণ্য করা হয়েছে। তো তার আরও বিষয় নিয়ে আমি কথা বলতেছি, সে অনেক মডেল নিয়ে তিনি থাইল্যান্ড, সিঙ্গাপুর গেছেন। অর্থাৎ তার সাধারণ জীবনী বলা হচ্ছে তিনি নিজের 2 মেয়ের সঙ্গে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যের বলে অভিযুক্ত করেন। অর্থাৎ তার বাবা এটি যে তারা দর্শন করেছে তা অস্বীকার করেছে, কিন্তু পরবর্তী তার স্বীকার গেছে। তো আমি যতটুকু আপনাদের মাঝে বললাম এটি হলো যে শূন্য থেকে কোটিপতি অর্থাৎ আপন জুয়েলার্সের যে মালিক ছোট্ট একটি জীবনী। তো যদি আপনাদের ভালো লাগে তারপরে আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক করবেন। কন্টিনিউস লাইক করতে হবে আপনাদের, আর এটি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও পান বা আপনাদের কোনো অসুবিধা থাকলে, অর্থাৎ শুধু এই বিষয় না, যে কোনো বিষয়ে যদি আপনাদের অসুবিধা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারবো, হেল্প করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।